Welcome back to James English. Today I am going to discuss BCS 47 English part. So let's get started. First যে কোশ্চেনটি, I space made without any previous thought, preparation or practice is called an extempore space. এটিকে বলা হয় extempore space. অর্থাৎ বাংলায় আমরা যেমন এক কথায় প্রকাশ করি ঠিক ওই রকম এই ধরনের কোশ্চেনগুলো বিসিএসে চাকরির অন্যান্য পরীক্ষাগুলোতে এবং মেডিকেল ভার্সিটিতে আসে। সো আমাদের এই ধরনের কোশ্চেনগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এটি মূলত মুখস্থ পাঠের মধ্যে পড়ে, এগুলো বোঝার তেমন কিছু নেই, মুখস্থ করতে হবে, বারবার পড়তে হবে। Which one has the identical singular and plural form? অর্থাৎ নিচের কোনটির সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম। মেমোরেন্ডাম এটি একটি সিঙ্গুলার ওয়ার্ড, এর প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকলে এ লিখতে হয়। স্টিমুলাস এর প্লুরাল হচ্ছে স্টিমুলি, ইউএস বাদ দিয়ে আই লিখলেই প্লুরাল হয়ে যায়। ডাইস সিঙ্গুলার প্লুরাল একই রকম। ওয়েসিস আইএস থাকলে এটিকে প্লুরাল করতে হয় ইএস দিয়ে। সো উত্তর হবে ডাইস, যার সিঙ্গুলার প্লুরাল একই রকম। এরপরে যে সেন্টেন্সটি আছে, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট হ্যাজ ইজ অ্যান অ্যাডভার্ব। ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এখানে এই ওয়ার্ডটি সরাসরি ভার্বকে মডিফাই করেছে। ভার্বকে মডিফাই করলে অবশ্যই এটি হবে অ্যাডভার্ব। টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট আ ফার্স্ট ফেজ। আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে সবসময়ের জন্য আগেরটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। মুসলিমস এখানে সাবজেক্ট, ফার্স্ট একটি ভার্ব এবং তারপরে অ্যাডভার্ব। উশাসী ওয়েন্ট অন 24 আওয়ার ফার্স্ট, এখানে 24 আওয়ার অ্যাডজেক্টিভ আর এটি হচ্ছে নাউন। যেহেতু আমাদের কাছে চেয়েছিল যে কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার মানে সঠিক উত্তর হবে এ নাম্বারটি। এরপরে ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক ওয়ান আ ডিফেন্সলেস ম্যান। এখানে একটি ইনফরমেশন শেয়ার করতে চাই যে নাউনের সঙ্গে এলয় যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ড ফ্রেন্ডলি, মাদার মাদারলি, ফাদার ফাদারলি, হোম হোমলি। একইভাবে কাওয়ার্ড কাওয়ার্ডলি, অর্থাৎ কাওয়ার্ডলি এই সেন্টেন্সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এছাড়া অন্যভাবে তোমরা চিন্তা করতে পারো, ডিটারমিনার আছে বা আর্টিকেল আছে, এরপরে দুটো শব্দ থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হবে। এরপর দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ, এখানে পাস্ট শব্দটি প্রেপোজিশনের কাজ করছে। কেন? কারণ এটি নাউন ফ্রেজের আগে আছে। নাউন অথবা প্রোনাউনের আগে প্রেপোজিশন বসে। আমরা যদি এখানে পাস্ট শব্দটাকে বাদ দিয়ে দিই তাহলে দ্য ভিলেজের সঙ্গে দ্য রিভার ফ্লোজ এই অংশটুকুর কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ প্রেপোজিশন ওয়ার্কস জাস্ট লাইক আ ব্রিজ, একটা ব্রিজের মতো। একটি ব্রিজের কাজ কি? যে এপারের সঙ্গে ওপারের সম্পর্ক স্থাপন করে দেয়া। এই ব্রিজটা ভেঙে গেলে তাহলে সম্পর্কটা থাকে না। জাস্ট লাইক প্রেপোজিশন সরিয়ে দিলে প্রেপোজিশনের পরের যে নাউন ফ্রেজ বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের আগের অংশের কোনো সম্পর্ক থাকবে না। আর যদি সম্পর্ক থাকে সেক্ষেত্রে প্রেপোজিশন হবে না, অ্যাডভার্ব হয়ে যাওয়ার চান্স থাকে। হানা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স আ নাইট, এখানে স্লিপস ভার্বটা কি তা জানতে চেয়েছে। স্লিপস ভার্বটা হচ্ছে একটি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের পরে অবজেক্ট বসে না, অ্যাডভার্ব বসতে পারে। যে ভার্বের পরে অবজেক্ট বসে সেটি ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের পরে অবজেক্ট বসে না সেটি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের আরেকটি নাম হচ্ছে কমপ্লিট ভার্ব, কারণ এটি অবজেক্ট ছাড়াই তার অর্থকে কমপ্লিট করতে পারে। তো স্লিপস এখানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ ভয়েস হবে না, ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হবে। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, এখানে টিচিং শব্দটি কি হিসাবে কাজ করেছে তা জানতে চেয়েছে। ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করলে ভার্বের দুটো পরিচয় আমরা পাই নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। তা হলো যে ওই আইএনজি যুক্ত ভার্বটি জেরান্ড হবে
অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে। যদি জেরান্ড হয় তাহলে তা নাউনের মতো কাজ করবে, অর্থাৎ সাবজেক্ট হিসাবে বা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে অথবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসবে। তাহলে আমরা বের করতে পারবো কিভাবে? খুব সহজে বের করার দুটো উপায় আছে। একটি হলো ওই জেরান্ডের পরিবর্তে আমরা যদি ইট লিখে দিই, ওই সেন্টেন্সটা অর্থ দিতে পারবে হি স্টার্টেড ইট। আরেকটি কাজ করতে পারবো, এই অংশটুকুকে আমরা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো, হোয়াট ডিড হি স্টার্ট, অর্থাৎ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা যাবে, ইট বসানো যাবে। এটি জেরান্ড, পাশাপাশি এটি হচ্ছে নাউন ফ্রেজ। অপশনে জেরান্ড না থাকে, যদি না থাকে ফ্রেজ হিসেবে জানতে চাই, তাহলে এটিকে নাউন ফ্রেজ হিসেবে উত্তর করতে হবে। শি ওয়াজ ম্যারিড ড্যাশ আ রিচ ম্যান। সেন্টেন্সটি একটি প্যাসিভ ভয়েস। ম্যারিড ভার্বটা প্যাসিভে ব্যবহার করলে এরপরে টু বসে, বাই বসে না, অর্থাৎ ম্যারিডের পরে আমাদের টু দিতে হবে, যে শি ওয়াজ ম্যারিড টু আ রিচ ম্যান। আমরা অ্যাক্টিভ ভয়েস করতে পারি, আ রিচ ম্যান ম্যারিড হার। এর পরের কোশ্চেনগুলো আমরা দেখব। আমি বিসিএস এর প্রতিটি কোশ্চেন এর ব্যাখ্যা দিয়েছি, পাশাপাশি মিনিং দিয়েছি। আমার অ্যাডমিশনের যারা আছে, বিশেষ করে মেডিকেল এবং ভার্সিটির জন্য যারা আমার কাছে পড়তে আসে, তাদেরকে বিসিএস এর এই কোশ্চেনগুলো আমি সলভ করাই। মেডিকেল ও ভার্সিটির বিগত বছরের কোশ্চেনগুলো এভাবেই সলভ করিয়ে থাকি, যাতে করে তারা মেডিকেল ও ভার্সিটিতে অ্যাডমিশনে অনেক বেশি আত্মবিশ্বাস লাভ করতে পারে এবং অ্যাডমিশনে ভালো করতে পারে। তার ফলাফল আমি প্রতি বছরই পাচ্ছি। আমার স্টুডেন্টরা জাতীয় মেধা তালিকার প্রথমের দিকে থাকে, প্রতি বছরই এটি আমি পাচ্ছি। আমি চাই বগুড়ার স্টুডেন্টরা আরও ভালো করুক, যে কারণে আমি এবারে অনলাইনে কিছু কিছু ভিডিও করে ছাড়ছি। তোমাদের কোন কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও, বা আমি যে টপিকের উপর ভিডিও করছি এগুলো কেমন লাগছে, কতটা তোমাদের উপকারে লাগছে, কমেন্ট বক্সে তোমরা জানাবে, তাহলে দ্যাট উইল ইন্সপায়ার মি। Which gender is the word sibling? সিবলিংটা কোন ধরনের জেন্ডার? ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার অর কমন জেন্ডার? সিবলিং মানে ভাই বোন, আমি মিনিং দিয়েছি। এর ইংলিশ মিনিং আসে, সিবলিং মানে হচ্ছে ব্রাদার অর সিস্টার। আর যদি ওয়ার্ডটা এভাবে থাকে, সিবলিংস এস দেয়া থাকে, অর্থাৎ সিবলিংয়ের সঙ্গে এস থাকলে, তাহলে হবে ব্রাদার অ্যান্ড সিস্টার। যেমনটা প্যারেন্ট, ফাদার অর মাদার, আর প্যারেন্টস এস থাকলে ফাদার অ্যান্ড মাদার। এস থাকলে আমরা মাঝখানে অ্যান্ড দিব, এস না থাকলে অর দিব। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ যে সিবলিং কমন জেন্ডার এটি। এরপরে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, সঠিক বানান চেয়েছে যে কোনটা কারেক্ট বানান। রেমিনিসেন্স, এই বানানটি সঠিক। স্মৃতিচারণ বা অতীত স্মৃতি, এটি বোঝানোর কিছু নাই। স্মেল আর অ্যাট, এটিও মিনিং, সাসপেক্ট সামথিং রং। ইনক্লিমেন্ট, এখানে শব্দটি হচ্ছে ইনক্লিমেন্ট, এর সিনোনিম চেয়েছে। ইনক্লিমেন্ট মানে রাফ। তারপরে এখানে আমি একটু ব্যাখ্যা দেব যে টেল মি ফ্র্যাঙ্কলি ওয়াই ইউ ডিড দিস, যে এখানে একটি ক্লজ ব্যবহার করা হয়েছে। এই ক্লজটি কি ক্লজ? এটি নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? এখানে নাউন ক্লজ অবজেক্ট হিসাবে আছে। টেল একটি ডাই ট্রানজিটিভ ভার্ব, এরপরে দুটো করে অবজেক্ট বসে। মি ইনডিরেক্ট অবজেক্ট, এবং ওয়াই ইউ ডিড দিস এটি হলো ডিরেক্ট অবজেক্ট। কি করে বুঝবো নাউন ক্লজ? দুটি উপায় আছে। একটি হলো নাউন ক্লজের পরিবর্তে জাস্ট লাইক নাউন ফ্রেজের মতো আমরা ইট বসাতে পারবো, এই অংশটুকুকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো, ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো। যেমন টেল মি ফ্র্যাঙ্কলি ইট, অথবা টেল ইউ ফ্র্যাঙ্কলি হোয়াট। সো এটি নাউন ক্লজ, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজের কাজ করছে। তোমরা অবশ্যই জানাবে যে কনসেপশনগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে কি না। আমি চেষ্টা করছি তোমাদের ক্লিয়ার করে দিতে। যদি বেসিক আইডিয়া তোমাদের থাকে তাহলে এই ব্যাখ্যাগুলোই যথেষ্ট। এরপরে চাচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু, কোন ওয়ার্ডের সামনে নন প্রিফিক্স আমরা যুক্ত করতে পারি। সাফিক্স প্রিফিক্স সম্পর্কে তোমাদের আগে থেকে আইডিয়া আছে, এটি ক্লাস 8 থেকে পড়তে হয়। 8, 9, 10 3 বছর তোমরা সাফিক্স প্রিফিক্স পড়েছ। যে কোনো ওয়ার্ডের আগে প্রিফিক্স এবং পরে সাফিক্স বসে, তাহলে এই যে অফিস, রেগুলার, পার্টিজান এবং অবে, এ কোনটার আগে বসবে? তো পার্টিজান, নন পার্টিজান মানে দল নিরপেক্ষ।
এগুলো অনেকটা মুখস্থর মতো। 15 নম্বরে বেশ ইম্পর্টেন্ট একটি টার্ম ব্যবহার করা হয়েছে। নন ফাইনাইট ভার্ব পড়ার সময় তোমরা একটি জিনিস পড়ে থাকো, তা হলো বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। তো এখানে দেখো হার্ড একটি ভার্ব আছে, এরপরে আরেকটি ভার্ব আছে সিং। এই সিং ভার্বটি এখানে হচ্ছে ইনফিনিটিভ। যদি জিজ্ঞেস করা হয় এই সেন্টেন্সে ইনফিনিটিভ কোনটি, তাহলে বলতে হবে সিং। সিং মানে এখানে টু সিং। অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ আছে, প্যাসিভ করতে গেলে এই টু আনতে হবে। যেমন শি হার্ড হার সিং, তাহলে শি ওয়াজ হার্ড টু সিং বাই মি। আই হার্ড হার সিং, এটি হয়ে গেল যে শি ওয়াজ হার্ড টু সিং। এখানে টু এর আগে সিং এর আগে টু ছিল না, বাট এখানে ব্যবহার করা হয়েছে টু। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে টু বসবে না, প্যাসিভ ভয়েসে গিয়ে টু বসবে। 16 নম্বরে যে ব্যাখ্যাটি আমাদের জানা প্রয়োজন তা হলো ওয়ান অফ দি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে এই সেন্টেন্সে আমরা দেখব যে অন অফের পরে যে নাউন থাকে তা সবসময় প্লুরাল হবে, সব সময়ের জন্য প্লুরাল হবে, সিঙ্গুলারের কোনো সুযোগ নেই। শুধু নাউন না, প্রোনাউন থাকলেও প্লুরাল হবে। অন অফ দেম বলতে হবে, অন অফ ইউ বলতে হবে, অন অফ আস বলতে হবে, অন অফ দ্য বয়েজ, অন অফ দ্য বুকস, অন অফ দ্য পেন্স, এভাবে বলতে হবে। তাহলে এখানে এ নাম্বারেও তাই আছে, ওয়ান অফ মাই সিস্টার্স, এখানেও আছে ওয়ান অফ মাই সিস্টার্স। তাহলে উত্তর সি নাম্বার কেন হলো? কারণ সাবজেক্টের অংশে, এটি হলো সাবজেক্টের অংশে প্রেপোজিশন থাকলে এর আগের অংশ অনুসারে ভার্ব হয়। তো ওয়ান অনুসারে হবে ইজ, আর এখানে দেয়া আছে আর, এই কারণে সি নাম্বারটি রাইট হবে, এ নাম্বার রাইট হবে না। এরপরে আমরা দেখব যে এখানে শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ, এখানে ডিটারমিনার ইউজ করতে বলেছে। ডিটারমিনার কি? আমরা যদি অ্যাডজেক্টিভকে নিয়ে একটু ভাবি, যে অ্যাডজেক্টিভগুলো দু ধরনের হয়, একটি হলো মডিফায়ার আর একটি ডিটারমিনার। অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রপার অ্যাডজেক্টিভ এবং ইমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে মডিফায়ার, আর বাদবাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার ব্যবহার করা হয় কোনো একটি নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করার জন্য। তো এখানে এফ উচ্চারণ করতে গেলে অনেকটা এভাবে উচ্চারণ করতে হয়, এটি এফ এর উচ্চারণ এফ, অর্থাৎ এর শুরুতে ভাওয়েল থাকে, যে কারণে FBI এর আগে অ্যান বসবে। উই মেট মেধা ক্যারিং আ বুকে অফ রেড রোজেস, এখানে এই আইনজি যুক্ত ভার্বটি কি করছে? ক্যারিং মেধা নাউনকে মডিফাই করছে। নাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ করে। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আইনজি যুক্ত একটি ভার্ব যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটি হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। বাট এই অপশনে আমরা দেখছি নন ফাইনাইট ভার্বের জেরান্ড আছে, ইনফিনিটিভ আছে, ভার্বাল নাউন আছে এবং পার্টিসিপল আছে। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল নেই তাহলে আমাদের উত্তর হবে পার্টিসিপল। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকতো, মনে করো যে প্রেজেন্ট পার্টিসিপল দুটোই আছে, তাহলে উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। অপশনের উপর ডিপেন্ড করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে সঠিক উত্তর কোনটি হবে। এর মধ্য দিয়ে এই কোশ্চেন সলভ শেষ হয়ে গেল। এই কোশ্চেনে অনেকগুলো গ্রামার এসেছে। এখান থেকে যে মেসেজটা তোমরা পেতে পারো যে ক্লজ নিয়ে কোশ্চেন হচ্ছে, এটি বিগত অনেক বছর ধরে ক্লজ নিয়ে কোশ্চেন হচ্ছে, ফ্রেজ নিয়ে কোশ্চেন হচ্ছে, পার্টস অফ স্পিচ এবং ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে কোশ্চেন হচ্ছে। বিসিএস এর কোশ্চেন ইট ডাজেন্ট মিন দ্যাট যে চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিসিএস এর কোশ্চেনগুলো মেডিকেল বা ভার্সিটির জন্য সমান গুরুত্বপূর্ণ। চাকরির জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে ইংলিশ এবং জিকের, সেই একই কোশ্চেন ভার্সিটি বা মেডিকেলের জন্যও ইম্পর্টেন্ট। সো বিসিএস এর কোশ্চেন সম্পর্কে প্রপার কনসেপশন সব স্টুডেন্টের প্রয়োজন, যারা বিশেষ করে মেডিকেল বা ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দেবে। বিসিএস এর এই কোশ্চেনগুলো প্রপারলি পড়তে হবে। তো আমার আজকে ক্লাসে তোমাদের কেমন লাগলো, তোমরা এই কনসেপশনগুলো ক্লিয়ার করতে পারলে কিনা কমেন্টে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা শেয়ার করবে। তোমরা শেয়ার করলে আমি আরও বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। সো ইফ ইউ লাইক মাই ভিডিওস, অফকোর্স ইউ হ্যাভ টু শেয়ার ইট, like and give your valuable comment in the comment box, and thank you to watch my video.